আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। নেতানিয়াহু সরকারের জোটে ভাঙনের পর এবার সেনাবাহিনীর চাপে নেতানিয়াহু। পাকিস্তান সেনাবাহিনী নীরব, জায়নবাদী মুখোশ যেভাবে খুলে দিল গাজার নির্মমতা। ৪০,০০০ সেনা ১৯ দেশ, চীনকে ঘিরে কেন মার্কিন মিত্ররা মহড়া চালাচ্ছে। গাজায় গণহত্যার ভিডিও দিয়ে অস্ত্রের বিজ্ঞাপন দিচ্ছে ইসরায়েলি কোম্পানি। মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা। মধ্যপ্রাচ্যের সংকটকে আরো গভীর করল ট্রাম্পের আব্রাহাম চুক্তি। নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইমরান খানের সাবেক স্ত্রী। ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে না, জার্মানি স্পষ্ট জানিয়ে দিল। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। নেতানিয়াহু সরকারের জোটে ভাঙনের পর এবার সেনাবাহিনীর চাপে নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা নিয়ে সুস্পষ্ট রাজনৈতিক কৌশল নির্ধারণে চাপ দিচ্ছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি চিফ অব স্টাফ ইয়াল জামির সতর্ক করেছেন, গাজা নিয়ে কোনো রাজনৈতিক চুক্তি না হলে ইসরায়েলের সামনে মাত্র দুটি বিকল্প বাকি থাকবে। তা হলো গাজার পূর্ণ দখল। এই বিকল্প গ্রহণ করতে গেলে অপহৃতদের জীবন বিপন্ন হতে পারে এবং সেনাবাহিনীর উপর দীর্ঘমেয়াদে ব্যাপক চাপ সৃষ্টি হবে। গিডিয়নের রথ অভিযান চালিয়ে যাওয়া যা সেনাবাহিনীর ওপর বিরাট বোঝা হিসেবে রয়ে যাবে। এই বক্তব্যের মধ্য দিয়ে চিফ অব স্টাফ ইসরায়েলি সরকারের কাছে একটি সুস্পষ্ট রাজনৈতিক কৌশল চাইলেন, যাতে গাজার যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করা যায়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে যুদ্ধ পরবর্তী পর্যায়ে একটি স্পষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী কোনো স্পষ্ট কৌশলগত দৃষ্টিভঙ্গি বা রাজনৈতিক সমাধান ছাড়া গাজায় যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। ইসরায়েল হায়োমের প্রতিবেদনে বলা হয়েছে, জামির দাবি করেছেন যে গিডিয়ন রথ সামরিক অভিযান এবং এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অভিযানের মূল লক্ষ্য পূরণ হয়েছে এবং এটি হামাসকে মারাত্মকভাবে আঘাত করেছে। বর্তমানে হামাস গাজায় মাত্র ২৫% এলাকা নিয়ন্ত্রণ করে বলে দাবি করেন তিনি। তবে সেনাপ্রধান জামির দক্ষিণ গাজায় একটি তথাকথিত মানবিক শহর প্রতিষ্ঠায় পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি একে একটি গুরুতর কৌশলগত ভুল এবং ফাঁদ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এটি সেনাবাহিনীর উপর একটি ভারী বোঝা হয়ে দাঁড়াবে। নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে জামির স্পষ্টভাবে জানান, ২ মিলিয়নেরও বেশি ফিলিস্তিনির দেখভালের দায়িত্ব সেনাবাহিনী গ্রহণ করবে না। ইসরায়েল হায়োমের তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর পছন্দের বিকল্প হলো এমন একটি রাজনৈতিক চুক্তি যা তেল আবিবের শর্তে বন্দী বিনিময়ের পথ সুগম করবে। এই শর্তগুলোর মধ্যে রয়েছে গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ এবং হামাসকে ক্ষমতা থেকে সরানো। পাকিস্তান সেনাবাহিনী নীরব, জায়নবাদী মুখোশ যেভাবে খুলে দিয়েছে গাজার নির্মমতা। পাকিস্তান সেনাবাহিনী নিজেদের মুসলিম বিশ্বের রক্ষক ও বিশ্বাসের অতন্ত্র প্রহরী বলে দাবি করলেও গাজা যখন ধ্বংসস্তূপে পরিণত হয় তখনও তাদের ভূমিকা নীরব এবং নির্লিপ্ত ছিল। কিন্তু কেন? এর পেছনে আছে পাকিস্তানি সামরিক ও রাজনৈতিক অভিজাত শ্রেণীর এক ধরনের জায়নবাদী মানসিকতা, যা মার্কিন সাম্রাজ্যের আনুগত্যে সৃষ্ট এবং ফিলিস্তিনিদের ভয়াবহ বিপর্যয়ের প্রতি নীরব উদাসীনতা। পাকিস্তানের জেনারেলরা যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণ নিয়ে কেবল যুদ্ধ শিক্ষা নয়, বরং ওয়াশিংটনের প্রতি আনুগত্য, তেল আবিবের প্রতি নম্রতা এবং পশ্চিমা আধিপত্যকে মেনে নেওয়ার মানসিকতা নিয়ে ফেরেন। জেনারেল আসিম মুনির, যিনি কোরআনের হাফেজ হিসেবে পরিচিত, গাজার গণহত্যা নিয়ে নীরব থেকেছেন, অথচ ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য সুপারিশ করেছেন, যিনি ফিলিস্তিনের নিপীড়নের অন্যতম রূপকার। সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরে সোমবার প্রকাশিত জুনায়েদ এস আহমেদের লেখা নিবন্ধে বলা হয়, পাকিস্তানের সামরিক অভিজাতরা ইসরায়েলের মতো দমন পীড়নের রাষ্ট্র কাঠামোর সমালোচনা করেন। তারাই দেশে গুম, সেনা সমর্থিত ভোট ব্যবস্থা এবং বাক স্বাধীনতা দমন করে থাকে। যখন ভারত সীমান্তে হামলা করে তখন দেশ জুড়ে দেশপ্রেমিক গান, বিমান উড্ডয়ন আর সামরিক মহড়ায় মাতেন তারা।
কিন্তু ইসরায়েল যখন গাজায় হাসপাতাল গুড়িয়ে দেয় তখন তারা কেবল বিবৃতি দেন। পাকিস্তান গভীর উদ্বেগ প্রকাশ করেছে। লেখকের আহ্বান, পাকিস্তানি জনগণকে জেনারেলদের বাহাদুরি ও সম্মানের ভ্রান্ত মিথ থেকে সরে আসতে হবে, কারণ গাজার মতো মানবিক বিপর্যয়ে যারা নীরব থাকে তাদের পদবি শুধু ভীরুদের অলংকার মাত্র। যদি পাকিস্তান সেনাবাহিনী ওয়াশিংটনের ভয়কে গাজার ভালোবাসার চেয়ে বড় মনে করে তবে তা আসলে সার্বভৌমত্ব নয়, বরং আত্মার ভাড়া দেয়া। গাজায় ধ্বংসের মাঝে পাকিস্তানি সেনাবাহিনীর নীরবতা তাদের আসল পরিচয় প্রকাশ করে। ৪৪,০০০ সেনা, ১৯ দেশ। চীনকে ঘিরে মার্কিন মিত্ররা মহড়া চালাচ্ছে। উত্তর অস্ট্রেলিয়ায় একটি প্রশিক্ষণ এলাকায় কামান, রকেট লঞ্চার এবং স্বয়ংক্রিয় হাইউজার গুলি চালানো শুরু করে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও তার ১৮টি মিত্র দেশের মধ্যে ৩ সপ্তাহের সামরিক মহড়া শুরু হয়। তালিসম্যান সাব্রে নামে পরিচিত এই দ্বিবার্ষিক মহড়ার উদ্দেশ্য হল চীনকে একটি বার্তা দেয়া, যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা বেইজিং এর আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। বেইজিং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার প্রভাব বিস্তারে ক্রমশ নিজেকে শক্তিশালী করছে। কর্মকর্তারা জানান এই বছরের তালিসম্যান সাব্রে হল ১১তম এবং সবচেয়ে বড় মহড়া। এতে ১৯ দেশের প্রায় ৪০,০০০ সামরিক সদস্য অংশ নিচ্ছেন। জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভারত এবং ইউরোপের বেশ কয়েকটি দেশ এই মহড়ায় যোগ দিয়েছে। এই মহড়া তাইওয়ানের উপর চীনের সম্ভাব্য সামরিক হামলা প্রতিরোধের জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাইওয়ান একটি স্বশাসিত দ্বীপ যাকে চীন নিজেদের অংশ বলে দাবি করে থাকে। উত্তর অস্ট্রেলিয়ার একটি প্রশিক্ষণ এলাকায় বিশিষ্ট ব্যক্তিরা লাইভ ফায়ার মহড়া দেখছেন। যৌথ মহড়ায় অংশ নেওয়া ১৯টি দেশের সামরিক সদস্যদের মধ্যে দক্ষিণ কোরিয়ার সেনারাও ছিল। গাজায় নৃশংসতা ও বর্বরতার সব সীমাই এক এক করে অতিক্রম করে চলেছে ইসরায়েল। প্রতিনিয়ত বর্বরতার নিত্য নতুন নজির স্থাপন করছে তারা। এরই মধ্যে গাজায় গণহত্যার ভিডিও দিয়ে অস্ত্রের বিজ্ঞাপন দিয়েছে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাফায়েল। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে রাফায়েল কর্তৃপক্ষ। ভিডিওতে রাফায়েলের ড্রোন সিস্টেম স্পাইক ফায়ারফ্লাইকেও গাজায় একজন মানুষকে শনাক্ত করে হত্যা করতে দেখা যায়। স্পাইক ফায়ারফ্লাই ড্রোনের ২ বছর পূর্তিতে ওই ভিডিও পোস্ট করা হয়। রাফায়েল কর্তৃপক্ষের দাবি, স্পাইক ফায়ারফ্লাই ড্রোনটি কৌশলগত বাহিনীর জন্য নির্ভুলতার এক নতুন যুগের সূচনা করেছে। এটি পরীক্ষিত, বিশ্বস্ত ও কৌশলগত। ভিডিওতে দেখা গেছে একটি ক্ষুদ্রাকৃতির আত্মঘাতী ড্রোন ধ্বংসস্তূপে পরিণত গাজার কিছু জায়গার উপর মৃদু শব্দে ভেসে বেড়াচ্ছে। এরপর রাস্তা দিয়ে হাঁটতে থাকা এক ব্যক্তিকে শনাক্ত করে এবং তাকে লক্ষ্য করে হামলা চালায়। ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে স্পাইক ফায়ারফ্লাইট ইন আরবান ওয়ারফেয়ার, অর্থাৎ যুদ্ধ এলাকায় স্পাইক ফায়ারফ্লাই। এমনকি ভিডিওর সাথে নাটকীয় সামরিক ঘরানার নেপথ্য সুরও যুক্ত করা হয়েছে। ভিডিওর ওপর লেখা বার্তায় বলা হয়, ড্রোনটি লক্ষ্যবস্তু শনাক্ত করে তাকে অনুসরণ করে এবং হুমকি নিষ্ক্রিয় করে। ভিডিওতে দেখা যায় ফায়ারফ্লাই ড্রোনটি নীরবে ভাসতে ভাসতে লক্ষ্যবস্তুর উপর নেমে আসে। যে ব্যক্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে ড্রোনটিকে দেখে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু তখনই বিস্ফোরণ ঘটে। ভিডিওতে আক্রমণের শিকার ব্যক্তিকে নিরস্ত্র দেখা যায়। তিনি রাস্তা দিয়ে একাই হাঁটছিলেন, তাছাড়া কাউকে হুমকি দিচ্ছেন এমন কোনো প্রমাণও দেখা যায়নি। ফলে ওই ব্যক্তি ফিলিস্তিনি যোদ্ধা কিনা তাও স্পষ্ট নয়। ভিডিওটি গাজার উত্তরাঞ্চলের আল তাওয়াম এলাকায় ধারণ করে বলে চিহ্নিত করেছে ওপেন সোর্স বিশ্লেষক আনোনিমো। তিনি বলেছেন, দুটি গুগল আর্থ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে ভিডিওটি গত বছরের ৪ জুন থেকে ১ ডিসেম্বরের মধ্যে ধারণ করা হয়েছে। ইরাকে মার্কিন মালিকানাধীন কোম্পানির একটি তেলক্ষেত্রে ড্রোন হামলা হয়েছে। তেলক্ষেত্রটি দেশটির স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের দুহক প্রদেশে অবস্থিত। মঙ্গলবারের এই হামলায় তেলক্ষেত্রের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে মার্কিন ওই কোম্পানি। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কুর্দিস্তানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সম্প্রতি একাধিক হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ এই হামলাটি হয়েছে দুহক প্রদেশের সারসাং তেলক্ষেত্রে। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে সরকার। এর আগে সোমবার প্রতিবেশী আরবিল প্রদেশের একটি বিমানবন্দরে একই ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই বিমানবন্দরে মার্কিন সৈন্যরা অবস্থান করছেন। তেলক্ষেত্র পরিচালনাকারী মার্কিন কোম্পানি HKN এনার্জি বলেছে, সারসাং
তেল ক্ষেত্রের একটি উৎপাদন স্থাপনায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল 7টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে মার্কিন এই কোম্পানি বলেছে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই তেল ক্ষেত্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ড্রোন হামলার পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। HKN এনার্জি বলেছে, তেল ক্ষেত্রের জরুরি পরিষেবা দলের সদস্যরা আগুন নিভিয়ে ফেলেছে। গত কয়েক সপ্তাহে কুর্দিস্তানের ড্রোন ও রকেট হামলা বৃদ্ধি পেয়েছে। সংঘাতে বিধ্বস্ত ইরাকে প্রায় এই ধরনের হামলার ঘটনা ঘটে। সাধারণত যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইসরায়েল বিরোধী ইরান সমর্থিত গোষ্ঠীগুলো এইসব হামলার সঙ্গে জড়িত। সারসাং তেল ক্ষেত্রের বিস্ফোরণের ওই ঘটনা এমন এক সময়ে ঘটেছে যার একদিন আগেই কুর্দিস্তানে বিস্ফোরক বহনকারী অন্তত 3টি ড্রোন হামলা হয়। এর মধ্যে কুর্দিস্তানের পার্শ্ববর্তী আরবিল প্রদেশের আরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন ভূপাতিত হয়। মধ্যপ্রাচ্যের সংকটকে আরো গভীর করল ট্রাম্পের আব্রাহাম চুক্তি। 2020 সালে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে আশাবাদ পোষণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চুক্তির অন্যতম উদ্যোক্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই তথাকথিত শান্তি চুক্তি মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি আনেনি, বরং ফিলিস্তিন সংকটকে উপেক্ষা করে আঞ্চলিক অস্থিরতাকে আরো গভীর করেছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদানের সাথে ইসরায়েলের স্বাক্ষরিত এই চুক্তিগুলোকে ঐতিহাসিক আখ্যা দেওয়া হলেও নিউ ইয়র্ক টাইমসের উপসাগরীয় ব্যুরো প্রধান ভিভিয়ান নেরিমের মতে এগুলো মূলত কূটনৈতিক এবং বাণিজ্যিক সমঝোতা ছাড়া আর কিছুই নয়। তিনি ব্যাখ্যা করেছেন, ফিলিস্তিন সংকটকে উপেক্ষা করেই এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়, যার ফলে অঞ্চলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাচীনতম বিরোধের কোনো সমাধানই আসেনি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই চুক্তিগুলো গাজা, ইয়েমেন ও সুদানের মতো অঞ্চলে চলমান সহিংসতা থামাতে ব্যর্থ হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ইরানের সাথে সাম্প্রতিক সংঘর্ষ, সেই সাথে লেবানন ও সিরিয়ার সামরিক অভিযান আঞ্চলিক উত্তেজনা প্রশমনের বদলে আরো উস্কে দিয়েছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী মার্ক লিঞ্চিও এই বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, ফিলিস্তিন প্রশ্নকে পাশ কাটানো শুরু থেকেই একটি ভুল ছিল। তাই গাজায় চলমান পরিস্থিতি আশ্চর্যজনক নয়, বরং পূর্বাপর যুক্তিসঙ্গত। আজ ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা ক্ষীণ। পশ্চিম তীরে দখলদারিত্ব বেড়েছে এবং গাজা এখন ধ্বংস, অবরোধ ও দুর্ভিক্ষের এক ভয়াবহ বাস্তবতার মধ্যে আটকা পড়েছে। পাকিস্তানের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন সাংবাদিক ও পাকিস্তান তেহরিক ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। আনুষ্ঠানিকভাবে তিনি তার নিজস্ব রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন। তার নতুন এই দলের নাম পাকিস্তান রিপাবলিক পার্টি। এই ঘোষণার মাধ্যমে তিনি সরাসরি রাজনীতিতে প্রবেশ করলেন। মঙ্গলবার রাতে এনডিটিভি জানিয়েছে, করাচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে রেহাম খান নতুন দলের নাম ঘোষণা করেন। তিনি ইমরান খানকে ইঙ্গিত করে বলেন, আমি কখনো রাজনীতির পদ গ্রহণ করিনি। আগে একবার এক ব্যক্তির জন্য একটি দলে যোগ দিয়েছিলাম। তিনি বলেন, কিন্তু আজ আমি আমার নিজের শর্তে এখানে দাঁড়িয়ে আছি। রেহাম জানান, তার দল সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং শাসক শ্রেণীর জবাবদিহি নিশ্চিত করবে। তিনি বলেন, এটি শুধু একটি দল নয়, এটি একটি আন্দোলন যা রাজনীতিকে জনগণের সেবায় পরিণত করতে চায়। তিনি আরো বলেন, 2012 থেকে 2025 সাল পর্যন্ত আমি যে পাকিস্তান দেখেছি সেখানে এখনো বিশুদ্ধ পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার অভাব। এটা আর মেনে নেওয়া যায় না। রেহামের ভাষায়, তার দল ক্ষমতার পেছনে দৌড়াবে না, বরং বাস্তব পরিবর্তনের ইচ্ছা থেকেই এই দলের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমাদের সংসদে জনগণের প্রতি ছবি থাকা উচিত। প্রত্যেক শ্রেণীর প্রতিনিধিত্ব সেই শ্রেণীর মধ্য থেকেই আসা উচিত। ইউক্রেনের জন্য বড় এক ধাক্কা এসেছে যখন জার্মানি সাফ জানিয়ে দিয়েছে যে তারা আর ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে না। শুরুতে জার্মানির হাতে ছিল মোট 12টি প্যাট্রিয়ট সিস্টেম। এর মধ্যে 3টি ইউক্রেনকে দেওয়া হয়েছে, 2টি পোল্যান্ডে লিজ হিসেবে পাঠানো হয়েছে এবং একটি ব্যবহৃত হচ্ছে প্রশিক্ষণ অথবা রক্ষণাবেক্ষণের জন্য। বর্তমানে জার্মানির হাতে কার্যকর 6টি প্যাট্রিয়ট সিস্টেম রয়েছে, যার মধ্যে এই 6টি দিয়ে তাদের নিজস্ব নিরাপত্তা এবং ন্যাটোর প্রতিশ্রুতি পূর্ণ করতে হচ্ছে। এই প্রসঙ্গে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস স্পষ্টভাবে বলেছেন, আমরা ইউক্রেনকে কিছু দিতে পারি না। প্রতি
প্যাট্রিয়ট সিস্টেমের দাম প্রায় $1 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 12,000 কোটি টাকা। এই অর্থে দেশের সকল বিভাগীয় শহরে ফ্লাইওভার নির্মাণ করা সম্ভব ছিল। প্যাট্রিয়ট সিস্টেমের মূল কাজ হল শত্রুপক্ষের যুদ্ধ বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মতো আকাশপথে আসা লক্ষ্যবস্তুকে শনাক্ত করে সেগুলোকে আঘাত হানার আগেই ধ্বংস করে দেয়া। এটি একটি সমন্বিত ব্যবস্থা যা একটি ট্র্যাক মাউন্টেড লঞ্চার, একটি রাডার সিস্টেম, একটি কন্ট্রোল সেন্টার এবং একটি পাওয়ার জেনারেটর দিয়ে গঠিত। দর্শক, শেষ করার পূর্বেই সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নেতানিয়াহু সরকারের জোটে ভাঙনের পর এবার সেনাবাহিনীর চাপে নেতানিয়াহু। পাকিস্তান সেনাবাহিনীর নীরব জায়নবাদী মুখোশ যেভাবে খুলে দিল গাজার নির্মমতা। 40,000 সেনা, 19 দেশ, চীনকে ঘিরে কেন মার্কিন মিত্ররা মহড়া চালাচ্ছে। গাজায় গণহত্যার ভিডিও দিয়ে অস্ত্রের বিজ্ঞাপন দিচ্ছে ইসরায়েলি কোম্পানি। মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা। মধ্যপ্রাচ্যের সংকটকে আরো গভীর করল ট্রাম্পের আব্রাহাম চুক্তি। নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইমরান খানের সাবেক স্ত্রী। ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে না, জার্মানি স্পষ্ট জানিয়ে দিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।